পৌর নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের সময়সীমা 10 দিন বাড়ানোর আবেদন জাতীয় পার্টির। সবার অংশগ্রহণের বিষয়ে আগ্রহী আওয়ামী লীগ, ইসিতে বিএনপির প্রতিনিধি দল। মিনিমাম 10 দিন যেন এই নমস্কার ব্যাপার সাবমিটের ডেটটা পিছানো হয়। সকল সংসদ সদস্য নির্বাচনে অংশ নেওয়ার তাদের অধিকার আছে, সেই অধিকারটা যেন রহিত না হয়, এই কারণে নির্বাচন কমিশনকে আমরা অনুরোধ জানিয়েছি। নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর দাবি অযৌক্তিক, মন্তব্য বিশ্লেষকদের। 15 দিনের জন্য যদি পেছানো হয় তাহলেও কভার আপ করা যাবে না। তার কারণ হলো সকল ভোটার লিস্ট তালিকাকে বদলাতে হবে। রাজনৈতিক দলের পক্ষ থেকে বিভিন্ন দাবি উত্থাপন করা যেতেই পারে, কিন্তু এটা কতটুকু বাস্তব সম্পন্ন সেটা বিবেচনা নেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময়ের সঙ্গে আছি আমি মিজানুর রহমান খবির এবং আমি এজি মাহমুদ। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। আলোচিত নাইকো দুর্নীতি মামলায় কাল আদালতে আত্মসমর্পণ করবেন বেগম খালেদা জিয়া, জানিয়েছেন তার আইনজীবী। জামায়াতের বিরুদ্ধে জঙ্গি অর্থায়নের অভিযোগের বিষয়ে শিগগিরই অর্থ মন্ত্রণালয়কে তথ্য উপাত্ত দেবে কেন্দ্রীয় ব্যাংক। সতর্ক পদক্ষেপ নেওয়ার পরামর্শ বিশ্লেষকদের। ভূমিদস্যুদের দখলে অস্তিত্ব সংকটে রাজধানীর 43টি খালের প্রায় সবগুলোই রাজনৈতিকভাবে প্রভাবশালী হওয়ায় ব্যবস্থা নিচ্ছে না কর্তৃপক্ষ, অভিযোগ পরিবেশবিদদের। অস্থায়ী গেটম্যান দিয়ে চলছে রেলওয়ের অধিকাংশ লেভেল ক্রসিং। স্থায়ী নিয়োগের আশ্বাস বাস্তবায়ন হয়নি, অভিযোগ কর্মরতদের। কর্মক্ষেত্রে নেতিবাচক প্রভাবের আশঙ্কা। এবং তুরস্কের ওপর রাশিয়ার অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ, পরিস্থিতি স্বাভাবিক করতে হলে ক্ষমা চাইতে হবে আঙ্কারাকে, মন্তব্য মস্কোর। সবার অংশগ্রহণে পৌরসভা নির্বাচনের ব্যাপারে আগ্রহী আওয়ামী লীগ। তাই আইনের অধীনে এই ব্যাপারে নির্বাচন কমিশন কোনো সিদ্ধান্ত নিলে আওয়ামী লীগ তা মেনে নেবে বলে মন্তব্য করেছেন দলটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। দুপুরে নির্বাচন কমিশনের সাংবাদিকদের তিনি একথা বলেন। এর আগে নির্বাচন কমিশনের সঙ্গে 6 সদস্যের আওয়ামী লীগের প্রতিনিধি দল বৈঠক করেন। এতে নির্বাচনে এমপি মন্ত্রীদের প্রচারণার সুযোগ রাখার আবেদন করা হয় দলের পক্ষ থেকে। এর আগে নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার সময়সীমা 10 দিন বাড়াতে নির্বাচন কমিশনে আবেদন করে জাতীয় পার্টি। সকালে দলের মহাসচিব জিয়াউদ্দিন বাবলুর নেতৃত্বে 5 সদস্যের প্রতিনিধি দল নির্বাচন কমিশনে এই আবেদনপত্র জমা দেয়। এ সময় তারা নির্বাচনী প্রচারণায় এমপিদের অংশ নেওয়ার সুযোগ দেওয়ারও আবেদন জানান। এছাড়া মাঠ পর্যায়ে প্রস্তুতির জন্য বিএনপির পক্ষ থেকে নির্বাচন পেছানোর আবেদন নিয়ে 6 সদস্যের একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনে যায়। বিএনপির প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন চেয়ারপারসনের উপদেষ্টা ডক্টর ওসমান ফারুক। আজকে আমাদের সারা দেশ থেকে সমস্ত প্রার্থীদেরকে আমরা অফিসে ডেকেছি। আমাদের পার্টির চেয়ারম্যান এরশাদ সহ আমরা তাদেরকে ব্রিফিং দিব এবং তারপরে একটা ওরিয়েন্টেশন করব, তারপরে তাদেরকে এগুলো আমরা ডিস্ট্রিবিউট করব। তো এগুলো করে তারা বুঝে নিয়ে 3 তারিখ তাদের পক্ষে দেওয়া তো খুব ডিফিকাল্ট হয়ে যাবে। আমরা যে মিনিমাম 10 দিন যেন এই নমস্কার ব্যাপার সাবমিটের ডেটটা পিছানো হয় এবং তার সাথে উইথড্রল এবং লাল সিম্বল একসাথে যেন এগুলো করা হয়। যেহেতু এটা দলীয়ভাবে নির্বাচন হচ্ছে, সেই কারণে সকল সংসদ সদস্য নির্বাচনে অংশ নেওয়ার তাদের অধিকার আছে, সাংবিধানিক অধিকার আছে, সেই অধিকারটা যেন রহিত না হয়, এই কারণে নির্বাচন কমিশনকে আমরা অনুরোধ জানিয়েছি। আমরা চাই সকল রাজনৈতিক দলগুলো এই নির্বাচনে অংশ নিক। নির্বাচন কমিশন তার আইনগত বাধ্যবাধকতার মধ্যে থেকে যেটা করতে পারবে সেটার প্রতি আমাদের সমর্থন থাকবে। দর্শক, এই মুহূর্তে নির্বাচন কমিশন সচিবালয়ের সামনে রয়েছেন আমাদের রিপোর্টার রামিম হাসান। বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছে তার কাছে। রামিম, এই যে বিএনপি প্রতিনিধি দলও কিন্তু ইতিমধ্যে চলে এসেছে, যেটি নির্ধারিত সময়সীমা ছিল দুপুর 2টার সময় আসার কথা ছিল বলে আমাদেরকে জানানো হয়েছিল। আমরা কিন্তু দেখেছি 2টো বাজার 4-5 মিনিট আগেই কিন্তু বিএনপির প্রতিনিধি দলটি চলে এসেছে এবং সেখানে 6 সদস্যের একটি প্রতিনিধি দল কিছুক্ষণ আগে বিএনপির যে সিনিয়র নেতা ওসমান ফারুকের নেতৃত্বে প্রধান নির্বাচন কমিশনের সঙ্গে দেখা করার জন্য তারা প্রবেশ করেছেন এবং তাদের যে দাবি, যেটি জানিয়ে আসছিলাম, এবং গতকালকেও কিন্তু বিএনপির একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনে এসে কথা বলে গিয়েছিলেন, তারা এখনো পর্যন্ত সেই দাবিতেই স্থির রয়েছেন এবং তারা দাবি জানাচ্ছেন যেটি
পুনর্তফসিলের মাধ্যমে নির্বাচনের যে সময়সীমা অর্থাৎ নির্বাচনের যে ভোট গ্রহণের দিন সেটি যেন আরো 15 দিন পিছিয়ে দেওয়া হয়। তবে সে বিষয়ে কি যে করা হবে বা নির্বাচন কমিশনাররা কি সিদ্ধান্ত নেবেন সে বিষয়গুলো কিন্তু এখনো পর্যন্ত আমাদেরকে কোনো ইঙ্গিতও দেওয়া হয়নি। এরই ধারাবাহিকতায় আজও কিন্তু বিএনপির প্রতিনিধি দলটি এসেছে। পাশাপাশি তাদের আরেকটি দাবি, যেটি আমরা কিছুক্ষণ আগে যারা এসেছেন তাদের সঙ্গে কথা বলার পর জানতে পেরেছি, তাদের যারা প্রার্থীরা থাকবেন তাদেরকে যাতে মামলার মাধ্যমে কোনো হয়রানি করা না হয় সেই বিষয়টি যেন নির্বাচন কমিশন খেয়াল রাখেন, সেই বিষয়টি নিয়েও তারা কথা বলবেন। তার কিছুক্ষণ আগে আওয়ামী লীগের যে প্রতিনিধি দল এসেছিল মাহবুবুল আলম হানিফের নেতৃত্বে, তারা কিন্তু নির্বাচন কমিশনের কাছে যে আচরণবিধিতে সংসদ সদস্যরা যেখানে নির্বাচনে প্রচারণা চালাতে পারবেন না এরকম যে বিধানটি রয়েছে সেই বিধানটিকে পরিবর্তন করার দাবি জানিয়ে গেছেন। পাশাপাশি আওয়ামী লীগের মাহবুবুল আলম হানিফ যেটি জানিয়েছেন, অন্যান্য যেই দলগুলো নির্বাচন কমিশনের সঙ্গে কথা বলতে আসছে তারা যেসব দাবি জানাচ্ছেন সেই দাবিগুলো যেন নির্বাচন কমিশন সেগুলো সুবিবেচনা প্রসূতভাবে সেই সিদ্ধান্তগুলো নেন এবং সেগুলো যেন আমলে নেন সে বিষয়টির জন্য তারা অনুরোধ জানিয়ে গেছেন বলে আমাদেরকে জানিয়েছেন। এবং আওয়ামী লীগ আসার আগে জাতীয় পার্টির পক্ষ থেকে একটি প্রতিনিধি দল এসেছিল, সেই প্রতিনিধি দলের কাছ থেকে যে বিষয়টি আমরা জানতে পেরেছি, তারা যে দাবিটি জানিয়েছেন মনোনয়নপত্র দাখিলের যেই শেষ সময় সেই সময়টিকে আরও যেন 10 দিন পিছিয়ে দেওয়া হয়। অর্থাৎ তারা পুনঃতফসিলের বিষয়টি বলছেন না, তারা নির্বাচনের যে নির্ধারিত যে সময় রয়েছে সেই সময়ের মধ্যে থেকেই এই মনোনয়নপত্র যারা দাখিল করবেন তারা যাতে আরও কিছুটা সময় পান সেই বিষয়টি নির্বাচন কমিশনকে বিবেচনার অনুরোধ জানিয়েছেন। এবং তারা যে বিষয়টি জানিয়েছেন নির্বাচন কমিশনের পক্ষ থেকে বিষয়টি চিন্তাভাবনা করা হবে এবং ইতিবাচকভাবে বিষয়টি তারা সিদ্ধান্ত নেবেন এবং সে বিষয় নিয়ে আলোচনা করবেন অন্যান্য নির্বাচন কমিশনারের সাথে, এমনটি প্রধান নির্বাচন কমিশনার তাদেরকে জানিয়েছেন। তবে আমরা আশা করছি যে বিএনপির যে প্রতিনিধি দল তারা বের হয়ে গেলে আরও কিছু বিষয় জানতে পারবো তাদের কি আর দাবি দেওয়া রয়েছে। পাশাপাশি আমরা চেষ্টা করব প্রধান নির্বাচন কমিশনের সঙ্গে পরবর্তীতে এই বিষয়টি নিয়ে কথা বলার। তো মোটামুটি এখন পর্যন্ত নির্বাচন কমিশনের এই ছিল সর্বশেষ অবস্থা। আপনি সেখানেই থাকুন, পরবর্তীতে আপনার কাছ থেকে আমরা আরো তথ্য জেনে যাব। দর্শক, নির্বাচন কমিশন সচিবালয়ের সামনে থেকে আমাদের সঙ্গে সরাসরি যোগ দিয়েছিলেন সহকর্মী রামিম হাসান। এদিকে নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর দাবি অযৌক্তিক, কমিশনের উচিত সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা, এমন মন্তব্য করেছেন নির্বাচন বিশ্লেষক বদিউল আলম মজুমদার। সময় সংবাদকে দিয়ে তিনি বলেন, নির্বাচনী প্রচারণায় মন্ত্রী এমপিদের সুযোগ দেওয়ার ব্যাপারে করা আওয়ামী লীগের আবেদন বাস্তবসম্মত নয়। অন্যদিকে সাবেক নির্বাচন কমিশনার সহুল হোসেন বলেছেন, নির্বাচন প্রভাবিত হতে পারে এবং সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের পরিপন্থী এমন কিছু করা উচিত হবে না। 15 দিনের জন্য যদি পেছানো হয় তাহলেও করা যাবে না, কাভার আপ করা যাবে না। তার কারণ হলো সকল ভোটার লিস্ট তালিকাকে বদলাতে হবে। এত ভোটার তালিকা বদলানো কি সম্ভব হবে? নির্বাচনকে ফেয়ার করতে হলে প্রত্যেক প্রতিদ্বন্দ্বীকে সম সুযোগ দিতে হবে, অর্থাৎ লেভেল প্লেইং ফিল্ড বলতে আমরা যা বুঝি সেটা করতে হবে। সেটা করতে হলে এমপি সাহেবদেরকে দেওয়াটা ঠিক হবে না, তাদেরকে বাদ দেওয়াটাই ঠিক হয়েছে। নির্বাচনটা সুষ্ঠু হইতে হবে, নিরপেক্ষ হইতে হবে, প্রভাবমুক্ত হইতে হবে। আমাদের যে বাস্তবতা, আমাদের মাননীয় সংসদ সদস্যরা উপজেলা পর্যায়ে এমনকি জেলা পর্যায়ে তারা ব্যাপক প্রভাব বিস্তার করে থাকে। এখন তারা যদি নির্বাচনের প্রচার প্রচারণা চালাতে পারে, তো আমি মনে করি যে এটা এই যে সরকারি দলের পক্ষে এটা একটা অনাকাঙ্ক্ষিত প্রভাব বিস্তারের সুযোগ পাবে। এটা নির্বাচনী ফলাফলকে অনাকাঙ্ক্ষিতভাবে প্রভাবিত করবে। 15 দিনের মধ্যে যে ভোটার তালিকা হালনাগাদ করা হয়েছে এই যে কয়েক মাস আগে, সেই ভোটার তালিকা 15 দিনের মধ্যে চূড়ান্ত করা প্রায় অসম্ভব। আসন্ন পৌরসভা নির্বাচনকে সামনে রেখে প্রার্থী যাচাই বাছাইয়ে ব্যস্ত আওয়ামী লীগ ও বিএনপি। দুই দলের নেতাকর্মীরা বলছেন, মাঠ পর্যায়ে যোগ্য প্রার্থী বাছাইয়ের কাজ প্রায় শেষ। 2-1 দিনের মধ্যে তালিকা কেন্দ্রের অনুমোদনের জন্য পাঠানো হবে, আর সেখান থেকে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় নেতাকর্মীরা। আমরা বাংলাদেশ আওয়ামী লীগের নির্দেশনা মোতাবেক গতকালকে আমরা আমাদের 6টি পৌরসভার যারা সম্ভাব্য প্রার্থী তারা আবেদন করেছে এবং তাদের সাক্ষাৎকারও আমরা গ্রহণ করেছি। যখন এই নির্বাচন কমিশনার একটা তারিখ ডিক্লেয়ার করছিল, তখন থেকে আমাদের তৃণমূল থেকেই প্রস্তুতি শুরু হয়ে গেছে। আজকের মধ্যেই বৈঠক শেষ করে আগামীকালকেই প্রার্থীদের নাম কেন্দ্রে পাঠানো হবে, সেখানেই নেত্রী ঘোষণা দিয়ে প্রতীক বরাদ্দ করবেন। প্রত্যেকটা লিডারের সাথে আমার আলাপ হয়েছে এবং মোটামুটি একটা গ্যাস নিয়ে আসছি। আজকের মধ্যে আমরা এটা চূড়ান্ত সিদ্ধান্ত করে নিব যে একজন প্রার্থী বরাদ্দ। যেখানে প্রার্থীদেরকে আমরা ঐক্যের জায়গায় নিয়ে আসতে পারবো না, সেইখানে আমরা সবগুলো নামই কেন্দ্রে পাঠিয়ে দিব
কেন্দ্রই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের মতামতের ভিত্তিতে আমরা একটি খসড়া তালিকা প্রণয়ন করেছি এবং সেটার কাজ চলছে। আগামীকাল হয়তো আমরা সেই তালিকা কেন্দ্রে আমরা পৌঁছে দেব। সারা দেশে একটা উৎসাহজনক অবস্থায় এই পৌর নির্বাচনটা হবে আশা করি, এবং আমরা মনে করি যে এইবারের নির্বাচনটা অত্যন্ত সুষ্ঠু এবং নিরপেক্ষভাবে সম্পন্ন হবে। তৃণমূল পর্যায়ের মতামতকে প্রাধান্য দিয়ে অর্থাৎ সম্পূর্ণ গণতান্ত্রিক উপায়ে আমরা প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে আমরা জোর দিচ্ছি। পৌর নির্বাচনের মাঝপথ থেকে সরে গিয়ে ষড়যন্ত্র না করতে বিএনপির প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ নেতারা। সকালে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে ঢাকা মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভায় বক্তব্য রাখেন তারা। সাম্প্রতিক সময়ে দেশে সংগঠিত বিভিন্ন হত্যাকাণ্ড ও অরাজক পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টা আন্তর্জাতিক চক্রান্তের অংশ বলেও এ সময় অভিযোগ করেন তারা। ষড়যন্ত্র চলছে, এই যে নির্বাচন হঠাৎ করে আসলো পৌরসভা নির্বাচন, আমি মনে করি এইটা একটা ষড়যন্ত্রের আরেকটি অধ্যায়। মাঝপথে যখন দেখবো যে পাশ করার কোনো সম্ভাবনা নাই, একটা সুথা দিয়া আবার পেলাম যে আমরা সইরা বললাম। বিএনপি স্থানীয় শিক্ষার্থী আসবেন, ভালো কথা, শর্ত শেষ পর্যন্ত প্রত্যাহার করবেন, কিন্তু নির্বাচনের মাঝপথে পালিয়ে যাবেন না, আল্লাহর ওয়াস্তে মাঝপথে পালিয়ে যাবেন না, নির্বাচন শেষ পর্যন্ত অপেক্ষা করবেন। এবং এই নির্বাচনকে নিয়েও তারা মাঠ গরম করার চেষ্টা করছে। আজকে লেভেল প্লেইং ফিল্ড তারা চাচ্ছে, লেভেল প্লেইং ফিল্ড আজকে খালেদা জিয়া মাঠে থাকবে, আমরা মাঠে থাকতে পারবো না, তাতে তো লেভেল প্লেইং ফিল্ড হয় না। আমরা নির্বাচন কমিশনের কাছে আবেদন জানাবো, খালেদা জিয়া মাঠে থাকবেন, তাদের সমস্ত নেতৃবৃন্দ, সিনিয়র নেতৃবৃন্দ মাঠে থাকবেন, আমাদের এমপিদেরও যাতে মাঠে থাকার সুযোগ দেওয়া হয়। যারা আইএস জঙ্গিবাদের জন্ম দেয় তাদের ক্রিয়নক হিসাবে, নব্য রাজাকার হিসেবে, নব্য আলবদর হিসেবে কাজ করছে বিএনপি জামাত। আজকে আল কাদার জন্মদাতা, লাদেনের জন্মদাতা, আইএসের জন্মদাতা তারা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। জঙ্গি দমনের নামে বাংলাদেশে কিভাবে ঢুকা যায়, প্রবেশ করা যায়, সেই স্বপ্নে ওই শক্তি আজকে বিবর। আলোচিত নাইকো দুর্নীতি মামলায় উচ্চ আদালতের নির্দেশে আগামীকাল আদালতে আত্মসমর্পণ করবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এদিন তিনি জামিন আবেদন করবেন বলেও জানিয়েছেন তার আইনজীবী। দুর্নীতি দমন কমিশনের এই মামলাটি বর্তমানে ঢাকার বিশেষ জজ আদালতে বিচারাধীন রয়েছে। মামলাটির বৈধতা নিয়ে বেগম জিয়ার রিট আবেদন গত 18 জুন খারিজ করে দেন হাইকোর্ট। একই সঙ্গে মামলার ওপর থেকে স্থগিতাদেশ তুলে নিয়ে বেগম জিয়াকে 2 মাসের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন। 2007 সালের 9 ডিসেম্বর কানাডার কোম্পানি নাইকোর সঙ্গে অস্বচ্ছ চুক্তির মাধ্যমে রাষ্ট্রের বিপুল পরিমাণ আর্থিক ক্ষতি সাধন ও দুর্নীতির অভিযোগে বেগম খালেদা জিয়া সহ 5 জনের বিরুদ্ধে তেজগাঁও থানায় মামলা করে দুদক। যেহেতু হাইকোর্ট একটা নির্দেশ দিয়েছেন হাজির হওয়ার জন্য, সে উচ্চ আদালতের নির্দেশের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা আগামীকাল আমাদের নেত্রী নাইকোর মামলায় হাজিরা দেবেন এবং আশা করি আমরা বিচারে উচ্চ আদালতে বা আমরা যেখানেই বিচার হোক আমরা ন্যায় বিচার পাব। সরকারের নির্দেশের পরিপ্রেক্ষিতে জামায়াতে ইসলামীর সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের আর্থিক লেনদেন সংক্রান্ত তথ্য খুব শিগগিরই একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন আকারে অর্থ মন্ত্রণালয়ের কাছে জমা দেবে কেন্দ্রীয় ব্যাংক। তবে জঙ্গি অর্থায়ন এবং মানি লন্ডারিং এর বিষয়টি স্পর্শকাতর হওয়ায় সরকারকে সতর্কতার সঙ্গে পদক্ষেপ নেয়ার পরামর্শ দিয়েছেন আর্থিক খাত সংশ্লিষ্টরা। বিস্তারিত জানাচ্ছেন ইমতিয়াজ আহমেদ। বাণিজ্যিক ব্যাংক, হাসপাতাল, বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন এনজিওর সঙ্গে জামায়াতে ইসলামের সম্পৃক্ততা নিয়ে বিভিন্ন সময় কথা বলা হলেও যুদ্ধাপরাধের অভিযোগ এবং দলটিকে নিষিদ্ধের দাবি ওঠার পর থেকে যেন আলোচনার এ পালে জোর হাওয়া লাগে। এমনকি দলটির বিরুদ্ধে জঙ্গি অর্থায়ন ও মানি লন্ডারিং এর অভিযোগও তোলা হয় বিভিন্ন সময়ে। এ ব্যাপারে অধিকতর ধারণা পাওয়ার জন্য সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের কাছে জামায়াতে ইসলামের সঙ্গে সম্পৃক্ত সব ধরনের প্রতিষ্ঠানের আর্থিক বিবরণী জানতে চায় অর্থ মন্ত্রণালয়। যা যা তথ্য সংগ্রহ করা দরকার সেই সকল তথ্য সংগ্রহ করে আমরা আবার মন্ত্রণালয়কে জানাবো এবং এই সংগঠনের সাথে সম্পৃক্ত অন্যান্য যত সংগঠন আছে তাদের টোটাল ফান্ডিং কোত্থেকে আসতেছে, কারা কারা পাঠাচ্ছে, কোত্থেকে পাঠাচ্ছে এবং এখানে কিভাবে রিসিভ হচ্ছে, এই ফান্ডগুলো আবার দেশের কোথায় কোথায় যাচ্ছে, কি কি কাজে ব্যবহৃত হচ্ছে, সমুদয় বিষয়গুলো আমরা সেটা সন্নিবেশ করে মন্ত্রণালয়কে যথাসময়ে জানাবো। জঙ্গি অর্থায়ন এবং মানি লন্ডারিং এর বিষয়ে সম্পৃক্ত কিংবা এমন লেনদেনের সন্দেহজনক প্রতিষ্ঠানসমূহকে সবার আগে চিহ্নিত করা জরুরি বলে মনে করেন এই ব্যাংকার। একই সঙ্গে এ ধরনের অপরাধ মোকাবেলায় একটি আলাদা টাস্ক ফোর্স গঠনেরও পরামর্শ তার। আমরা জঙ্গি অর্থায়নের প্রশ্নে ইসলামী ব্যাংক হোক আর সাধারণ
কিংবা ট্রেডিশনাল কনভেনশনাল বাণিজ্যিক ব্যাংক হোক, তার কাউকে কিন্তু ডিসক্রিমিনেট করছি না, বাংলাদেশ ব্যাংক করছে না যদ্দূর আমি জানি। সেক্ষেত্রে হচ্ছে যারাই জঙ্গি অর্থায়ন কিংবা ইনডাইরেক্টলি অর্থায়নের সাথে সম্পৃক্ত হতে পারে তাদের ব্যাপারে কিন্তু বাংলাদেশ ব্যাংকের শক্ত অবস্থান নেওয়া উচিত। আমার মতে এটা প্যানিক ছড়িয়ে দেওয়া আর্থিক খাতে, সেটা কিন্তু আর্থিক খাতের শৃঙ্খলা, আর্থিক খাতের স্থিতিশীলতার প্রতি হুমকি হয়ে দাঁড়াবে। সরকারের এই উদ্যোগে দেশের সামগ্রিক আর্থিক খাতে যেন কোনো আতঙ্ক সৃষ্টি না হয়, তাই জঙ্গি অর্থায়ন কিংবা মানি লন্ডারিং এর বিষয়ে সতর্কতার সাথে পদক্ষেপ গ্রহণের পরামর্শ আর্থিক খাতের সঙ্গে সংশ্লিষ্টদের। ইমতিয়াজ আহমেদ, সময় সংবাদ, ঢাকা। বন্ধ রাখা সামাজিক যোগাযোগ মাধ্যম বিকল্প উপায়ে ব্যবহার আইনের লঙ্ঘন বলে মন্তব্য করেছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। দুপুরে সচিবালয়ে তিনি এই মন্তব্য করেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিদ্ধান্ত নিলেই ফেসবুক সহ বন্ধ রাখা অন্য সামাজিক মাধ্যমগুলো খুলে দেওয়া হবে বলে আবারও জানান তিনি। স্বরাষ্ট্র মন্ত্রণালয় যখন মনে করবেন যে এখন নিরাপদ এবং এখন আমরা খুলে দিতে পারি সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো, আমরা তখনই খুলে দেব। বিকল্প পথ ব্যবহার করাটা আইন লঙ্ঘন করা, হ্যাঁ, কিন্তু তারপরেও যারা ব্যবহার করছেন তাদের ক্ষেত্রে আমার পরামর্শ হচ্ছে যে তারা একটা স্পেসিফিক ক্যাপাসিটির ব্যান্ডউইথ ব্যবহার করছেন। এটা খুব বেশি দিন তারা করতে পারবেন না, কারণ এই ব্যান্ডউইথের ক্যাপাসিটিটা কম। যারা বিকল্প পথে ব্যবহার করছেন তাদের একটা সতর্কবাণী জেনে রাখার প্রয়োজন যে তাদের আইডিটাও কিন্তু হ্যাক হতে পারে এবং হওয়ার সম্ভাবনা কিন্তু অনেক বেশি। বগুড়া শিয়া মসজিদে হামলার ঘটনার 3 দিন পেরিয়ে গেলেও এখনও আতঙ্ক কাটেনি এলাকাবাসীর। এদিকে দুদিন বন্ধ থাকার পর মসজিদে আজ আবারও নামাজ আদায় শুরু করেছেন মুসল্লিরা। চাক্কানু গ্রামে শিয়া মসজিদ ও আশপাশের এলাকায় অস্থায়ী পুলিশ ক্যাম্প বসিয়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। অব্যাহত রয়েছে গোয়েন্দা পুলিশের আলামত সংগ্রহের কাজও। এদিকে গতকাল এই ঘটনায় গ্রেফতার 3 আসামির মধ্যে জেএমবি সদস্য আনোয়ারুল ইসলাম ও জুয়েলকে 7 দিনের এবং মোলামগাড়ি কওমি মাদ্রাসার পরিচালক শামসুল আলমকে 5 দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। 26 নভেম্বর সন্ধ্যায় মসজিদে দুর্বৃত্তদের গুলিতে মোয়াজ্জেম হোসেন নিহত হন এবং গুলিবিদ্ধ হন 3 জন। সবাই দুশ্চিন্তায় আছি, আর আমরা সরকারকে বলছি এই জিনিসটা যেন তাড়াতাড়ি বের হয়ে আসে। খুব আতঙ্কের মধ্যে আছি। শেষ রাতে যখন তাহাজ্জুদের নামাজ পড়ে উঠে বুঝলেন, তখন দরজা খুলে যখন উঠে তখন মনে হয় প্রথমে একবার শিবরা ওঠায়। ঘটনার পরের দিন থেকে আমরা এখানে অস্থায়ী ক্যাম্প করে এখানে আসি, সার্বিক নিরাপত্তা দিচ্ছি এবং আশেপাশে আমরা লোক লাগাইছি। যে কোনো মুহূর্তে যে কোনো কিছুর তথ্য পাইলে আমরা সেখানে গিয়ে তাকে অ্যারেস্ট করব। দুপুরের সময় আরো থাকছে। নারী নির্যাতনের প্রতিবাদে ময়মনসিংহে স্কুল শিক্ষার্থীদের মানববন্ধন, নাদিরা হত্যাকাণ্ড সহ সব ধরনের যৌন হয়রানির বিচার দাবি। এবং স্থল যোগাযোগ বাড়াতে 4 দেশের মোটর শোভাযাত্রা এখন ঢাকার পথে। ইকোনমি জোনে বিনিয়োগে আকৃষ্ট করতে চট্টগ্রামে বিশেষ প্রচারণা কর্মসূচি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাণিজ্যিকভাবে পণ্য আমদানি রপ্তানির জন্য বাংলাদেশের সৈয়দপুর বিমানবন্দর এবং মোংলা বন্দর ব্যবহার করতে পারে নেপাল। বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত হরি কুমার শাস্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে গেলে তিনি নেপালকে এই সুযোগ নেয়ার আহ্বান জানান। এ সময় প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন দুদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে। বৈঠককালে নেপালের নবনির্বাচিত প্রধানমন্ত্রীকে বাংলাদেশের জনগণ ও তার সরকারের পক্ষ থেকে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নির্ধারিত 6টি পণ্যে পাটজাত মোড়ক ব্যবহার নিশ্চিত করতে আগামীকাল অভিযান শুরু হবে বলে জানিয়েছেন বাট ও বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম। দুপুরে সচিবালয়ের সংবাদ সম্মেলনে তিনি জানান, রাজধানীর পাশাপাশি সব বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়েও এই অভিযান চলবে। এর আগে 6টি পণ্য বাজারজাতকরণে প্লাস্টিক মোড়ক ব্যবহারের সময়সীমা 30 নভেম্বর পর্যন্ত বেঁধে দেয় সরকার। কাশপুর ব্রিজ, এদিকে চায়না বাংলাদেশ মৈত্রী সেতু, এরপরে কেরানীগঞ্জ এই ব্রিজ, এরপরে আছে গাবতলী, এরপরে মহাখালীর এদিকে টঙ্গী, এগুলো হলো ঢাকার প্রবেশ মুখ যে কয়টা বলতে বোঝায় আমরা সবগুলাতেই। এরপরে আরো দূরে গেলে দেখা যাবে যে বঙ্গবন্ধু সেতুতে একটা বড় টিম টাঙ্গাইল জেলার পক্ষে একটা থাকবে, আবার ওই পাশে থাকবে সিরাজগঞ্জ জেলার পক্ষে। ট্রাক পরিবহনে যে সমস্ত ট্রাকে এই প্লাস্টিক ব্যাগে এই 6টা পণ্য পরিবহন করে তাদের জন্য এই মোবাইল কোডটা থাকবে। রাজধানীর বেশিরভাগ জলাশয় এবং খাল মারাত্মক দূষণের শিকার। এই দূষিত খাল ও জলাশয়গুলোতে আবার চলছে বেপরোয়া দখলের রাজত্ব।
অপরিকল্পিত নগরায়ণ সহ ভূমিদস্যুদের এই কার্যক্রমে বিলীন হতে চলেছে ঢাকা উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশনের অধিভুক্ত 43টি খাল। নগর ও পরিবেশবিদদের আশঙ্কা, প্রতিনিয়ত জলাশয় দখল ও ভরাট বাণিজ্যে হুমকির মুখে রাজধানীবাসী। বিস্তারিত জানাচ্ছেন সাইফুল রুদ্র। রাজধানীর কালশী সড়ক থেকে মিরপুর ডিওএইচএস এবং সেনানিবাস এলাকা পর্যন্ত এই জায়গায় কোনো এক সময় ছিল জলাশয় ও খাল, যেখানে জেলের জাল পড়ত, বৈঠা হাতে নৌকা ভাসাতো মাঝি। বর্তমানে এই একই জায়গায় দেখা যায় বহুতল ভবন, বেদখল এবং ভরাটের অপেক্ষায় শত শত সাইনবোর্ড। 1989 সালের পরিসংখ্যান অনুযায়ী রাজধানীতে জলাশয় ছিল মোট এলাকার 28.5%। কমতে কমতে 99 সালে 25 ও 2005 সালে এসে তা দাঁড়ায় মাত্র 16.9%। নগর ও পরিবেশবিদদের মতে জলাশয় দখল ও ভরাটে বাড়ছে নগরীর জলাবদ্ধতা, আশঙ্কা রয়েছে পরিবেশ বিপর্যয়ের। এখন 1 ঘন্টা বৃষ্টি হতে হলে হাঁটু পানি জমে যায়। এটার মেইন কারণটা হচ্ছে ওইগুলি ভরাট হয়ে গেছে। মধ্যমানের বৃষ্টি সেটির ধারণ করার মতো অঞ্চল আমরা সৃষ্টি না করি, তবে ঢাকা শহরের বিরাট অঞ্চল ডুবে যাবে। বিশেষজ্ঞদের মতে বর্তমানে বেশিরভাগ খাল ও জলাশয়ের অস্তিত্ব কাগজে কলমে। এগুলো বেহাত এবং বেদখলের সঙ্গে জড়িতদের বেশিরভাগই রাজনৈতিকভাবে শক্তিশালী হওয়ায় তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া যায় না বা হয় না। সরকার আইন করেছে, কিন্তু সরকার আইন প্রয়োগে বা বাস্তবায়নে কোনো ভূমিকা রাখেনি। দখলদাররা হয় অর্থনৈতিকভাবে ক্ষমতাধর অথবা রাজনৈতিকভাবে মদতপুষ্ট। জলাশয়কে পরিবর্তন করা অন্য কোনো ব্যবহার আইনগতভাবে অপরাধ। ডিটেইলড এরিয়া প্ল্যানের চিহ্নিত জলাশয়গুলোকে যারা ভরাট করে ফেলেছে তাদেরকে তো শাস্তির মুখোমুখি করা হলো না। বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপার মহানগর জরিপ অনুযায়ী ডিসিসির তত্ত্বাবধানে থাকা এসব খাল এবং জলাশয় দখলের নেপথ্যে রয়েছে প্রায় 10,500-এরও বেশি ব্যক্তির নাম। অভিযোগ রয়েছে সংশ্লিষ্ট মন্ত্রণালয় এসব ব্যক্তি এবং প্রতিষ্ঠানের বিরুদ্ধে কার্যত কোনো ব্যবস্থা নেয়নি। অন্যদিকে পরিবেশ এবং পূর্তমন্ত্রীর দেয়া হুঁশিয়ারিকে উপেক্ষা করে এখনও এসব দখলদাররা চালিয়ে যাচ্ছেন তাদের দখল এবং ভরাট বাণিজ্য। সাইফুল রুদ্র, সময় সংবাদ, ঢাকা। অস্থায়ী গেটকিপার দিয়েই চলছে রেলওয়ের 673টি লেভেল ক্রসিং এর কার্যক্রম। ট্রাফিক ও প্রকৌশল উভয় বিভাগের 780টি স্থায়ী পদের বিপরীতে কর্মী রয়েছেন মাত্র 242 জন। কর্মীদের দাবি, বারবার নিয়োগের আশ্বাস দিয়েও কর্তৃপক্ষ তা বাস্তবায়ন করেনি। এ কারণে জীবনযাপন ও কর্মক্ষেত্রে দায়িত্ব পালনের সময়ও এর নেতিবাচক প্রভাব পড়ছে। অবশ্য কর্তৃপক্ষের দাবি, মামলার কারণে নিয়োগ বাধাগ্রস্ত হচ্ছে, তবে শিগগিরই আরও লোকবল নিয়োগের আশ্বাস রেলমন্ত্রীর। দেখুন আমার তৈরি করা একটা রিপোর্ট। গাজীপুরের টঙ্গী রেলগেটে দায়িত্ব পালন করছে হৃদয় নামের এই কিশোর। অসুস্থ বাবার পরিবর্তে 3 বছর ধরে গেটকিপারের কাজ করছে সে। এর আগে তার বাবাও এই পদে চাকরি করেছেন কমপক্ষে 25 বছর, কিন্তু কারো ভাগ্যেই স্থায়ী হবার সুযোগ মেলেনি। 4500 টাকা বেতনে আমরা 3 ভাই 1 বোন, প্রায় আমাদের সংসারটা ঠিক ভালোভাবে চলতেছে না। 20 বছর 15 বছর যাবত খাটতেছে, তারা এখনো পার্মানেন্ট হচ্ছে না। পার্মানেন্ট যেভাবে কাজ করে আমরা একই কাজ করি, কিন্তু আমাদের পারিশ্রমিক আমাদের অনেক কম। রেলওয়ের হিসেব মতে পূর্ব ও পশ্চিম অংশে লেভেল ক্রসিং গেট আছে 673টি। এসব স্থানে 3 শিফটে কমপক্ষে 3 জন, আবার কোথাও দায়িত্ব পালন করেন 10 থেকে 12 জন অস্থায়ী কর্মী। এসব গেটকিপারের জন্য দৈনিক মজুরির পরিবর্তে স্থায়ী পদ সৃষ্টি করার তাগিদ দিলেন শ্রমিক নেতারা। একটা মানুষের লিভিং স্ট্যান্ডার্ডের বিষয় আছে, সরকারি প্রতিষ্ঠানে চাকরি করেও পাচ্ছে না। এই গেটম্যানরা তারা যদি সঠিকভাবে দায়িত্ব পালন না করে, গেট অপারেটরটা ঠিক মতো না করে, সেখানে হয়তো বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটতে পারে। 92 চুক্তির আলোকে এইসব কর্মচারীরা ধারাবাহিকভাবে 5 বছর তার চাকরি পূর্তির সাপেক্ষে 6ষ্ঠ বছর প্রথম দিন থেকে তার চাকরি নিয়মন করা হোক, এটা আমাদের দাবি। বিপুল সংখ্যক কর্মীর মধ্যে 220 জন নিয়োগ বঞ্চিত কর্মী 2000 সালে মামলা দায়ের করলে সম্প্রতি তাদের পক্ষেই রায় দেন আদালত। রেলমন্ত্রীর মন্তব্য, আদালতের নির্দেশনা মেনেই শ্রমিক নিয়োগ করা হবে, উন্নয়ন করা হবে লেভেল ক্রসিংগুলোরও। 673টি লেভেল ক্রসিং গেট হবে, এগুলি সেখানে আমরা মান উন্নয়ন করব এবং পুনর্বাসন করব এবং লোক নিয়োগ দেব। হাইকোর্ট থেকে গ্রিন সিগন্যাল পাবো, তখন ওইগুলি যেগুলি স্থগিত আছে ওগুলিও পরবর্তী পর্যায়ে আমরা নিয়োগ দেওয়ার জন্য প্রক্রিয়া হাতে নেব। কর্তৃপক্ষ জানান, সারা দেশের অবৈধ লেভেল ক্রসিং বন্ধেও পদক্ষেপ নেবেন তারা। মিজানুর রহমান খবির, সময় সংবাদ, ঢাকা। দেশের নৌপথের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে রয়েছে নৌ পুলিশ ইউনিট, কিন্তু পর্যাপ্ত জনবল থাকলেও চাঁদপুর অঞ্চলে নেই প্রয়োজনীয় যান। এছাড়া ফাঁড়িগুলোতে রয়েছে আবাসন সংকটও। আর কর্মকর্তারা জানিয়েছেন, সমস্যাগুলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। কৃষ্ণকান্তদের ছবি আর ফারুক আহমেদের তথ্য নিয়ে ডেস্ক রিপোর্ট।
লঞ্চ টার্মিনালের প্রবেশ পথে তল্লাশি ও নদীতে টহল দিয়ে নিরাপত্তা দিয়ে থাকে নৌপুলিশ। 2013 সালের নভেম্বরে পূর্ব, পশ্চিম ও দক্ষিণাঞ্চল নামে এই বাহিনীর জন্য 3টি বিভাগ গঠন করা হয়, আর এই 3 বিভাগের মধ্যে রয়েছে আরও 6টি অঞ্চল। বিভিন্ন লঞ্চ টার্মিনাল এবং নৌপথের দুর্গম এলাকায় রয়েছে 50টি পুলিশ ফাঁড়ি, কিন্তু এসব ফাঁড়ির নিজস্ব ভবন না থাকায় পরিত্যক্ত স্কুল কিংবা অন্যের বাড়িতে গাদাগাদি করে থাকতে হয় পুলিশ সদস্যদের। জায়গা জায়গায় বৃষ্টির পানিতে আমাদের এই কি বলে সিলিংগুলি নষ্ট হয়ে গেছে, ঘুমানোর অসুবিধা, কষ্ট পাই, আমরা ডিউটি করি 24 ঘন্টা। অন্যদিকে প্রতিষ্ঠার 2 বছর পরও নৌপথে টহলের জন্য চাঁদপুর অঞ্চলে বরাদ্দ মেলেনি নতুন কোনো জলযান, ফলে দায়িত্ব পালনে হিমশিম খেতে হচ্ছে পুলিশ সদস্যদের। স্পিডবোটটি আছে দীর্ঘদিন থেকে অকেজ থাকায় আমরা কান্ট্রি বোট দিয়ে ডিউটি করি, এতে আমাদের দুর্ভোগ হয়। তবে নৌ পুলিশের চাঁদপুর, লক্ষ্মীপুর, নোয়াখালী এবং কক্সবাজার অঞ্চলের এই কর্মকর্তা জানালেন, সমস্যাগুলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আমাদের বিভিন্ন ফাঁড়িগুলোতে কিছু কিছু সমস্যা আছে, আমাদের জলযানের সমস্যা আছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাদেরকে আশ্বস্ত করেছেন যে সামনের দিনগুলোতে এই সমস্যাগুলো দূরীকরণ করা হবে এবং আমরা আরো সুষ্ঠুভাবে এই আমাদের নৌপুলিশের কার্যক্রম অত্র অঞ্চলে সম্পন্ন করতে পারব। একজন উপমহাপরিদর্শকের নেতৃত্বে এবং 6 জন পুলিশ সুপারের অধীনে এই বাহিনীর মোট সদস্য সংখ্যা প্রায় 1,500। সময় সংবাদ, চাঁদপুর। বাংলাদেশ, ভারত, ভুটান ও নেপালের মৈত্রী মোটর শোভাযাত্রা এখন চট্টগ্রাম থেকে ঢাকার পথে। 4 দেশের মধ্যে স্থল যোগাযোগ সহ সম্পর্ক সুদৃঢ় করতে এই শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। শোভাযাত্রায় 20টি গাড়িতে 4 দেশের 78 জন প্রতিনিধি অংশ নিচ্ছেন। গত 14 নভেম্বর ভারতের উড়িষ্যা থেকে 4 দেশের প্রতিনিধিদের নিয়ে এই শোভাযাত্রা শুরু হয়। পরে গতকাল দুপুরে ফেনীর বেলুনিয়া সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করে গাড়িবহর। সকালে চট্টগ্রাম থেকে শোভাযাত্রা ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। আগামী 1 ডিসেম্বর ভারতের কলকাতায় গিয়ে শেষ হবে এই শোভাযাত্রা। এই চুক্তির মাধ্যমে এবারে ল্যান্ড মুভমেন্টটা খুবই সোজা হয়ে যাবে। আমরা নিজের গাড়ি নিয়ে বা কোনো পণ্যবাহী গাড়ি নিয়ে আমরা বর্ডার পার করতে আর সেরকম আগের মতো অসুবিধা হবে না, খুব ভালোভাবে আমরা আসা যাওয়া করব, যার জন্য আমাদের ইকোনমি, আমাদের কালচার, আমাদের বিজনেস সব কিছু বাড়ানো যাবে। 4টি যে প্রতিবেশী দেশ সার্কভুক্ত যে মোটর শোভাযাত্রা যেটা হলো, এর মাধ্যমে সরকারের পাশাপাশি জনগণের মধ্যে একটা সুসম্পর্ক তৈরি হবে এবং আমাদের এই যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ যেটা বর্তমানে বিদ্যমান আছে এটা উত্তর আরও বৃদ্ধি পাবে। যশোর ও দিনাজপুরে শুরু হয়েছে বাংলাদেশ ভারত জেলা প্রশাসক পর্যায়ের সীমান্ত সম্মেলন। দীর্ঘদিন বন্ধ থাকার পর গত বছর থেকে পুনরায় উভয় দেশের সীমান্তবর্তী জেলাগুলোতে সম্মেলন শুরু হয়। যশোরে সকাল 10টায় জেলা প্রশাসক কার্যালয়ে খুলনার বিভাগীয় কমিশনার আব্দুস সামাদের উপস্থিতিতে সম্মেলন শুরু হয়। এতে সভাপতিত্ব করেন যশোরের জেলা প্রশাসক ডক্টর হুমায়ুন কবির। সম্মেলনে বাংলাদেশের পক্ষে যশোর, সাতক্ষীরা ও ঝিনাইদহের জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং বিজিবির অধিনায়কগণ অংশ নেন। অন্যদিকে ভারতের পক্ষ থেকে অংশ নেন উত্তর 24 পরগনার ডিস্ট্রিক্ট কালেক্টর মনমিত নান্দা ও পুলিশ সুপার তন্ময় রায় চৌধুরী। এদিকে একই সময়ে দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয়ে উভয় দেশের জেলা প্রশাসক ও ম্যাজিস্ট্রেট পর্যায়ের সম্মেলন শুরু হয়। এতে সীমান্তবর্তী বাংলাদেশের 9টি এবং ভারতের 6টি জেলার জেলা প্রশাসক, ম্যাজিস্ট্রেট ও বিজিবি, বিএসএফ এর কর্মকর্তাগণ অংশ নেন। সম্মেলনে মাদক চোরাচালান, অনুপ্রবেশ, মানব পাচার ও নদী সীমানা পিলার চিহ্নিতকরণ সহ উভয় দেশের বেশ কিছু ইস্যু নিয়ে আলোচনা করা হয়। যৌন হয়রানি ও নারী নির্যাতন বন্ধ সহ বিভিন্ন দাবিতে ময়মনসিংহে মানববন্ধন করেছে স্কুল শিক্ষার্থীরা। বেলা 11টার দিকে সদর উপজেলার গোহাইলকান্দি এলাকায় বিদ্যালয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। নারী নির্যাতন বিরোধী ব্যানার নিয়ে শত শত শিক্ষার্থী রাস্তার পাশে দাঁড়িয়ে প্রতিবাদ জানায়। বিদ্যালয়ের প্রায় 25 জন শিক্ষকও তাদের সঙ্গে সংহতি প্রকাশ করে। এ সময় যৌন হয়রানি বন্ধে অপরাধীদের বিচারের আওতায় আনার দাবি জানায় শিক্ষার্থীরা। গত 12 নভেম্বর ময়মনসিংহ জেলা পরিষদ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী নাদিরা হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি করে তারা। সাম্প্রতিক সময়ে শিশু অপহরণ সহ ধর্ষণের ঘটনা বেড়ে যাওয়ায় উদ্বেগ ছিল খুদে শিক্ষার্থীদের কণ্ঠে। সকলকে নারী নির্যাতন প্রতিরোধে তাদেরকে সচেতন করা, সেই সাথে
আমাদের স্কুলে আসতে বিভিন্ন ছেলেরা বা বাজে কথা বলে, কটূক্তি বলে, সেইগুলো প্রতিরোধে আমরা আজকে এই মানববন্ধন কর্মসূচির অনুষ্ঠানটা করতেছি। রাস্তাঘাটে ছেলেরা আসলে আমাদেরকে বিরক্ত করে, তো এইসব থেকে আমরা মুক্তি পেতে চাই। এই স্কুলের শিশু নাদিরাকে যে হত্যা করেছে তার আমরা দ্রুত বিচার চাই। কিছু কিছু বিশেষ স্থান আছে যেখানে আসলে বখাটেরা দাঁড়ায় থাকে বা সমস্যাগুলো হয়, সেসব জায়গাগুলোতে যদি একটু মনিটরিং করতে পারে তাহলেই কেবল এই সমস্যার সমাধান আরো দ্রুত সম্ভব হবে বলে মনে করছি। সিলেটে চাঞ্চল্যকর শিশু আবু সাইদ হত্যা মামলার যুক্তিতর্ক উপস্থাপন চলছে। সকাল 10টায় সিলেট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আব্দুর রশিদের আদালতে এই যুক্তিতর্ক শুরু হয়। এর আগে মামলার প্রধান আসামি কনস্টেবল এবাদুর রহমান সহ 4 জনকে আদালতে হাজির করে পুলিশ। রাষ্ট্রপক্ষের পর এখন চলছে আসামি পক্ষের আইনজীবীদের যুক্তিতর্ক। আজই মামলার রায়ের তারিখ ঘোষণা করা হতে পারে। গত 11 মার্চ নগরীর ঝেরঝরি পাড়া থেকে 4র্থ শ্রেণীর ছাত্র আবু সাইদকে অপহরণের পর হত্যা করা হয়। পরে 14 মার্চ সাইদের বাবা আব্দুল মতিন বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন। কক্সবাজারে আগুনে পুড়ে গেছে একটি কাপড়ের গুদাম। ফায়ার সার্ভিসের 2টি ইউনিট ঘণ্টাব্যাপী চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের কর্মীরা জানায়, সকাল 9টায় শহরের কৃষি অফিস সড়কের গুলজার মার্কেটের 2য় তলায় কাপড়ের গুদামে আগুনের সূত্রপাত হয়। বৈদ্যুতিক শর্ট সার্কিট বা কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। দুমা একটু দেখতেছি, দুমাটা কিসের সাইডে পাইডে বাড়িঘর আছে, ফ্যামিলি আছে। একটু পরে গিয়ে ওখানে দেখি দুমা একটু বেশি, দুমাটা বেশি দেখে শিক্ষার বাক্যার করলাম, দূরাফাল দৌড়ে করলাম। মানুষের তো তখন সকাল, কিভাবে কারা অথবা কি হতে পারে এটা আল্লাহ বাদে। আর উকিয়া বাজারে একটা বড় ভয়াবহ দুর্ঘটনা অগ্নিকাণ্ড সংঘটিত হয় আজকে ভোর রাতে। সেখান থেকে আমরা আগুন নির্বাপন করে শেষে রাস্তায় অর্থাৎ ফেরার পথে সংবাদ পাই যে এখানে অ্যান্ডারসন রোডে আগুন সংঘটিত হয়, অগ্নিকাণ্ড সংঘটিত হয়। তখন ওখান থেকে দ্রুত আমরা এই অ্যান্ডারসন রোড অগ্নিকাণ্ড সংঘটিত স্থানে আগুন নির্বাপনের জন্য ছুটে আসি। আসার পরে আমরা প্রায় 40-45 মিনিটের ভিতরে আগুন নিয়ন্ত্রণে আনি। কুড়িগ্রাম সদর হাসপাতালে প্রায় 1.5 বছর ধরে বন্ধ রয়েছে অপারেশন কার্যক্রম। আধুনিক যন্ত্রপাতি ও বিশেষজ্ঞ চিকিৎসক থাকলেও নেই অ্যানেস্থেসিয়া কনসালটেন্ট। এতে প্রয়োজনীয় অপারেশন করাতে না পেরে বিপাকে পড়ছেন দরিদ্র রোগীরা। তবে অচিরেই সমস্যার সমাধানের আশ্বাস দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। মমিনুল ইসলাম মঞ্জুর তথ্য ও রবিউল ইসলামের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। কুড়িগ্রামের 21.5 লাখ মানুষের উন্নত স্বাস্থ্যসেবার একমাত্র ভরসাস্থল 100 শয্যার সদর হাসপাতাল। এর মধ্যে প্রায় 32 কোটি টাকা ব্যয়ে শুরু হয়েছে হাসপাতালটিকে 250 শয্যায় উন্নীত করার কাজ। বর্তমানে এখানে 4টি অপারেশন থিয়েটারে রয়েছে অ্যানেস্থেসিয়া মেশিন সহ সব ধরনের আধুনিক যন্ত্রপাতি। পাশাপাশি সার্জারি বিভাগে 2 জন সহ অন্যান্য বিভাগে রয়েছেন 6 জন বিশেষজ্ঞ চিকিৎসক। কিন্তু অ্যানেস্থেসিয়া কনসালটেন্টের 2টি পদই শূন্য থাকায় প্রায় 1.5 বছর ধরে বন্ধ রয়েছে হাসপাতালটির অপারেশন কার্যক্রম। এতে দরিদ্র রোগীরা পড়ছেন চরম বিপাকে। আমি 8 দিন থেকে আসছি এখানে, আমার অপারেশন এখানে বলে হবে না, আমাকে রংপুর যাইতে কয়। আমি গরিব মানুষ বাবা, আমি কেমনে রংপুর যাব? আমি অপারেশন হইতে পারি না, এখানে ডাক্তার নাই। জরুরি রোগীদের সমস্যা হচ্ছে, অপারেশন হচ্ছে না, আমরা রোগীদের নিয়ে অনেক হিমশিম খাচ্ছি। তবে অচিরেই সমস্যা সমাধানের কথা জানালেন হাসপাতালের তত্ত্বাবধায়ক। অ্যানেস্থেসিয়া কনসালটেন্ট পদ পূরণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখেছি। আমরা আশা করছি অচিরেই এই পদ পূরণ হবে এবং কুড়িগ্রামের মানুষের স্বাস্থ্যসেবার যে দুর্ভোগ এটা দূর হবে। কুড়িগ্রাম সদর হাসপাতালের অ্যানেস্থেসিয়া বিভাগে 2টি পদ রয়েছে। এর মধ্যে দীর্ঘদিন ধরে সিনিয়র কনসালটেন্ট পদে কাউকে নিয়োগ দেওয়া হয়নি, আর জুনিয়র কনসালটেন্ট পদটি শূন্য রয়েছে 2014 সালের 23 জুন থেকে। সময় সংবাদ, কুড়িগ্রাম। রাজধানীর তেজগাঁও ট্রাক স্ট্যান্ড সংলগ্ন সড়কে সিটি কর্পোরেশনের উচ্ছেদ অভিযানের সময় সেখানে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সেখানে এই মুহূর্তে রয়েছেন আমাদের রিপোর্টার তাফসির বাবু। সরাসরি চলে যাচ্ছি তার কাছে।
হ্যাঁ, আসলে এখানে সকাল 11টার দিকে এখানে লোকজন আসতে শুরু করে সিটি কর্পোরেশনের, এবং উচ্ছেদ অভিযান আসলে যেটি বলা যায় সেটি 1টার সময় শুরু হয়, এবং সেই উচ্ছেদ অভিযানে বেশ কিছু দোকানপাট এখানে তেজগাঁও ট্রাক স্ট্যান্ড সংলগ্ন যেসব অবৈধ স্থাপনা ছিল সেগুলো উচ্ছেদ করে এখানে সিটি কর্পোরেশনের লোকজন। তবে দুপুর 2টার দিকে আমরা দেখতে পাই যে এখানে প্রথম একটি বিশৃঙ্খলা তৈরি হয়, যে কয়েকটি ট্রাক সরাতে গিয়ে এখানে উত্তেজিত শ্রমিকরা এখানে মেয়রের উপর ইটপাটকেল নিয়ে হামলা করেন, এবং সেই সময় রেলমন্ত্রী মুজিবুল হকও এই এলাকায় ছিলেন, এবং তার উপরও আমরা দেখেছি যে পুলিশ সদস্যরা তাদেরকে রক্ষা করেছেন। মূলত তারা ইটপাটকেল নিক্ষেপ করে এখানে বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করেন, এবং আমরা দেখেছি সিটি কর্পোরেশনের একটি গাড়ি এখানে ছিল, সেই গাড়িটিও ভাঙচুর করা হয়েছে। এবং এরপর থেকেই আসলে এই তেজগাঁও ট্রাক স্ট্যান্ড সংলগ্ন এলাকায় শ্রমিকরা অবস্থান নিয়েছেন, বিপুল সংখ্যক পুলিশও এখানে রয়েছে। আর আমরা দেখেছি যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক তিনি এখন আসলে ট্রাক এবং কাভার্ড ভ্যান মালিক সমিতির যে অফিসটি রয়েছে সেই অফিসে বলা যায় একরকম অবরুদ্ধ অবস্থাতেই রয়েছেন, কারণ অফিসের বাইরে শত শত শ্রমিক এখানে অবস্থান নিয়েছে এবং রাস্তায় টায়ার জ্বালিয়ে তারা এখানে অবস্থান নিয়েছে। তো পুলিশ সদস্যরা এখানে রয়েছেন, তারা চেষ্টা করছেন শ্রমিকদেরকে নিয়ন্ত্রণ করার জন্য। তবে আসলে থেকেই এখানে উত্তেজনা সৃষ্টি হচ্ছে, এবং বেশ কয়েকটি গাড়িও ভাঙচুর করা হয়েছে। সিটি কর্পোরেশনের ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক তিনি এখন রয়েছেন এখানে ট্রাক ও কাভার্ড ভ্যান মালিক সমিতির যে অফিসটি সেখানে। তো আপনাকে যদি একটু প্রেক্ষাপটটা বলতে চাই যে এখানে এই তেজগাঁও ট্রাক স্ট্যান্ডে আসলে রাস্তার পাশে সবসময় আসলে ট্রাক এবং কাভার্ড ভ্যান দাঁড় করিয়ে রাখা হতো, তো যার ফলে এই রাস্তায় সবসময় একটি যানজট লেগে থাকতো, বিশেষত তেজগাঁও 7 রাস্তা থেকে ফার্মগেট মুখী যে সড়কটি, পূর্ব পশ্চিম যে সড়কটি, এই সড়কটিতে সবসময় যানজট লেগে থাকতো। তো যার ফলে এখানে মেয়র আনিসুল হক মেয়র নির্বাচিত হবার পর তিনি ঘোষণা দিয়েছিলেন যে এখানে ট্রাক স্ট্যান্ডের আশেপাশে যেসব অবৈধ স্থাপনা রয়েছে এবং রাস্তায় যেভাবে ট্রাক দাঁড় করিয়ে রাখা হয় সেগুলো সরানো হবে। তো এখানে এই পদক্ষেপটি শুরু হয়েছিল আসলে এখানকার যে শ্রমিক নেতারা রয়েছে তাদের সাথে আলোচনা সাপেক্ষেই, এবং দুইবার এখানে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এখানে রেল মন্ত্রণালয়ের সহযোগিতায় এবং আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করতেও এসেছিল। তো সে সময় ট্রাক স্ট্যান্ডের লোকজন এবং ট্রাক এবং কাভার্ড ভ্যান মালিক সমিতির নেতারা তাদের কাছে 2 দফায় সময় চেয়েছিলেন, এবং নভেম্বর মাসের 7 তারিখে এখানে উচ্ছেদ অভিযান চালাতে এসে এখানকার নেতাকর্মীরা তাদেরকে মেয়রকে বলেছিলেন যে তারা 20 দিন পরে নিজেরাই এখানে যেসব অবৈধ স্থাপনা রয়েছে সেগুলো সরিয়ে নেবেন, মেয়রকে সরাতে হবে না। তো সেই অনুযায়ী মেয়র তাদেরকে 27 তারিখ পর্যন্ত সময় দিয়েছিলেন, এবং আজকে পূর্ব ঘোষণা অনুযায়ী ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র এখানে রেকার এবং অন্যান্য উচ্ছেদ যে সরঞ্জাম রয়েছে সেগুলো সহ এই তেজগাঁও ট্রাক স্ট্যান্ডে চলে আসেন। তো আমরা দেখেছি যে শ্রমিক নেতারা তাদের কথা মতো এই ট্রাক স্ট্যান্ডের ভিতরে যেটি রেলওয়ের জায়গায় গড়ে ওঠা, তো এখানে আসলে প্রচুর অবৈধ দোকানপাট ছিল এবং বিকল অনেকগুলো ট্রাক এখানে অবস্থান নিয়ে রাখা হয়েছিল, যার ফলে আসলে যেসব ট্রাক সাধারণত সবসময় চলাচল করে সেই ট্রাকগুলো রাখার জায়গা হচ্ছিল না এবং সেগুলো রাস্তায় রাখা হচ্ছিল। তো এখানে আমরা দেখেছি যে নিজেরাই তারা নিজেদের অবৈধ স্থাপনাগুলো বেশ কিছু সরিয়ে ফেলেছিলেন, এবং দুপুর 1টার পরে এখানে মেয়র এসে বাকি যেসব স্থাপনা, টিনের স্থাপনা বলেন কিংবা এই ট্রাক স্ট্যান্ড সংলগ্ন যেসব ছোট ছোট বস্তি কিংবা টংঘর গড়ে উঠেছিল সেই দোকানপাটগুলো তারা উচ্ছেদ করেছেন এবং বসতবাড়ি গুড়িয়ে দিয়েছেন। তো সেখানে প্রথম দফায় আমরা দেখেছি যে সেখানে টংঘরগুলোতে কিংবা বাসাবাড়িগুলোতে যারা থাকতেন তারা তাৎক্ষণিকভাবে প্রতিবাদ করেছিলেন। তো তখন আসলে বিশৃঙ্খলা তৈরি হয়নি, বিশৃঙ্খলা তৈরি হয়েছে আসলে এই ট্রাক স্ট্যান্ডের ভেতরে। মেয়র যেটি আমাদেরকে জানিয়েছিলেন যে কিছু কিছু ট্রাক এমনও রয়েছে যেগুলো বিকল, 8-10 বছর ধরে এই ট্রাক স্ট্যান্ডে রয়েছে। তো এরকম কিছু ট্রাক আইডেন্টিফাই করে তারা আসলে সেগুলো উচ্ছেদ করতে গেলে আমরা দেখেছি যে পরে শ্রমিকরা ইটপাটকেল নিক্ষেপ করেন, এবং এক পর্যায়ে এখানে রেলমন্ত্রী এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র এই এলাকায় আটকা পড়ে যান, এবং তারা এখন রয়েছেন ট্রাক এবং কাভার্ড ভ্যান এই যে সমিতি রয়েছে এই সমিতির ভেতরে মেয়র এখন বলা যায় যে অবরুদ্ধ অবস্থায় রয়েছেন, এবং এর বাইরে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বিপুল পরিমাণে রয়েছে, এবং রাস্তায় আমরা যেমনটি দেখেছি যে আগুন জ্বালিয়ে এখানে বিক্ষোভ করছেন স্থানীয় শ্রমিকজন। তো আমরা দেখছি যে আসলে মেয়র এই সমিতির এই কার্যালয়ে অবস্থান নিয়েছেন, এবং সেখানে থেকেই তিনি আসলে বিভিন্ন রকম কথাবার্তা বলছেন যে আসলে উদ্ভূত যে পরিস্থিতি তৈরি হয়েছে সেই বিষয়ে তার বক্তব্য আমরা এখন আসলে নিতে চাই যে তিনি আসলে কি বলছেন এই প্রেক্ষাপটে আমরা একটু তার বক্তব্য। একজন লোক আহত হয়েছে বলে শুনেছি,
এখন তারা কি রিউমার করছে না, হ্যাভ নো আইডিয়া। আমি এখানে সাহস করে আমার লোকজন নিয়ে বসে আছি। মেয়র দেখবে যে এখানে অন্যায় হবে না। মেয়র ভীতু মেয়র না, আমরা রাইট কাজ করছি, আমরা সরকারের জমি ক্লিয়ার করছি, আমরা শহরের মানুষের জন্যে যেন তারা ঠিকমতো চলতে পারে সেই কাজ করছি। সুতরাং ভয় পেয়ে গেলে তো হবে না। 500 লোক কেউ ইয়ে করলেন, কি বলে, উত্তেজিত করলেন, আর আমি আমার লোক নিয়ে চলে গেলাম দৌড় দিয়ে, না, এটা হবে না। এইখানেই বসে থাকবো। আমি চাই আইন শৃঙ্খলা পরিস্থিতি যে আছেন। সমস্যাটা আসলে কিভাবে সমস্যা কিছুই হয়নি। কেউ একজন ইটি করেছে, যখন ভাঙছে কারো গায়ে পড়েছে সেই ইট, পুলিশ তো ইট মারেনি, তো ইট মেরেছে। এখন অনেক অন্যরা বলছে যে আহত নিহত এরকম কোনো গুজব তুলেছে, গুলি মেরেছে, এই সেই, আই ডোন্ট নো, কারণ আমি উচ্ছেদ কার্যে ছিলাম, সুতরাং আমার পক্ষে বলা সম্ভব না। কিন্তু যেটা হচ্ছে এটা অনভিপ্রেত। এই এলাকার মানুষের, ঢাকার মানুষের রাইট হলো যে রাস্তাঘাট পরিষ্কার থাকবে, রাস্তায় ট্রাক পার্ক হতে দেওয়া যেতে পারে না। একজন গর্ভবতী মা হসপিটালে যাওয়ার মতো উপায় নেই এই এলাকা থেকে। একজন অসুস্থ লোক রাস্তা দিয়ে পার হতে পারে না। আমার সঙ্গে যারা মালিক আছেন এই এলাকার, বাস মালিক যারা, আমার সঙ্গে শ্রমিকের মালিক, ট্রাক মালিক, এই এলাকার যিনি শফি সাহেব, যিনি এই এলাকার কি বলে কাউন্সিলর, সবাই এখানে আছে, পুলিশ আছে, র্যাব আছে। কিছু লোক বাইরে চিৎকার করছে, এটাই তো আমাদের দেশে হয়। চিৎকার করলাম, একটা গুজব ছড়িয়ে দিলাম, দিস ইজ নট রাইট। নেতারা আপনাদেরকে কি বলছে? কাজ করব। এই যে নেতা, এই যে প্রেসিডেন্ট, ওনাকে জিজ্ঞেস করেন কি বলছে। আমি জানি না তারা কারা, কিছু শ্রমিককে তারা কেউ, আমরা দেখেছি যে এখানে তাদের কথা মতো যেসব অবৈধ স্থাপনা ছিল এর বেশ কিছু স্থাপনা তারা নিজেরাই সরিয়ে ফেলেছেন এবং আপনারাও দেখেছেন। তো এখন পরে যখন ট্রাকগুলো উচ্ছেদ করতে গেলেন তখন আসলে সমস্যাটা কেন হলো? আপনারা তো বলেছিলেন যে বিকল্প সরায়নি, যারা সরায়নি তাদেরটা ভাঙতেই হবে। আইনের মতে চলবে ভাই। আপনি এরকম হয়ে গেলেন যে সবাই সরিয়ে ফেলেছে, আপনি সরবেন না ভাঙা ট্রাক। খারাপ অবস্থার মধ্যে রাজধানীর তেজগাঁও ট্রাক স্ট্যান্ড সংলগ্ন সড়কে সিটি কর্পোরেশন উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করার সময় সেখানে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়। সে ব্যাপারে আমাদেরকে জানাচ্ছিলেন আমাদের রিপোর্টার তাফসির বাবু, এবং ঢাকা সিটি উত্তরের মেয়র আনিসুল হক সেখানে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন। আঙ্কারা সরকারের দুঃখ প্রকাশ অগ্রাহ্য করে দেশটির উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছে রাশিয়া। আকাশসীমা লঙ্ঘনের অভিযোগে গুলি করে রাশিয়ার যুদ্ধবিমান ভূপাতিত করার জন্য শনিবার তুরস্কের প্রেসিডেন্ট দুঃখ প্রকাশ করলেও মন গলেনি রুশ প্রেসিডেন্টের। নিষেধাজ্ঞার বিষয়টি জানিয়ে ক্রেমলিন বলেছে, পরিস্থিতি স্বাভাবিক করতে চাইলে সহানুভূতি নয়, ক্ষমা চাইতে হবে তুরস্ক সরকারকে। গেল মঙ্গলবার রাশিয়ার একটি SU-24 যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করে তুরস্ক। এরপর থেকেই বাকযুদ্ধ চলছে আঙ্কারা মস্কো সরকারের মধ্যে। তুরস্ক সরকার প্রথমে তার অবস্থান পরিষ্কার করে বলেছে, আকাশসীমা লঙ্ঘন করায় সতর্ক বার্তা দিয়ে তবেই গুলি করেছে তারা। অন্যদিকে মস্কো সরকার দাবি করে, তুরস্ক নয়, সিরীয় আকাশসীমায় থাকা অবস্থাতেই যুদ্ধবিমানটি ভূপাতিত করেছে আঙ্কারা। এর জন্য তুরস্ক সরকারকে ক্ষমা চাইতে নানাভাবে চাপও সৃষ্টি করছে রুশ সরকার। তবে ক্ষমা না চেয়ে শনিবার আঙ্কারায় একটি অনুষ্ঠানে সমর্থকদের উদ্দেশ্যে বক্তৃতাকালে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান বিমান ভূপাতিত করার জন্য দুঃখ প্রকাশ করেন। পাশাপাশি তিনি পরিস্থিতি স্বাভাবিক করতে আসন্ন জলবায়ু সম্মেলনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে বৈঠকে বসারও আগ্রহ প্রকাশ করেন। এই ঘটনার জন্য আমরা সত্যি দুঃখিত। এমনটা হোক তা আমরা কখনোই চাইনি। আশা করছি আর কখনোই এই দুর্ঘটনা হবে না। তুরস্ক কখনোই উত্তেজনা বা সংঘাত চায় না। তবে এরদোয়ানের দুঃখ প্রকাশকে অগ্রাহ্য করল মস্কো। উল্টো এর কিছুক্ষণ পরই ক্রেমলিন থেকে জানানো হয়, আঙ্কারা সরকারের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের জন্য একটি ফরমান সই করেছেন পুতিন। তুরস্কের বেশ কয়েকটি প্রতিষ্ঠান, আমদানি পণ্য এবং তুর্কি নাগরিকদের রাশিয়ায় কাজ করার সুবিধা এই ফরমানের জালে জড়িয়ে নিষিদ্ধ করলেন তিনি। আর পরিষ্কারভাবে জানিয়ে দিলেন, ক্ষমা না চাইলে আঙ্কারার সাথে কোনো ধরনের আলোচনায় যাবেন না তিনি। আমরা তুরস্কের এই পেছন থেকে হামলার ঘটনাকে এখন উস্কানিমূলক ভাবেই দেখছি। প্রেসিডেন্ট এই ধরনের যে কোনো হামলা ঠেকানোর জন্য পুরোপুরি প্রস্তুত। আমাদের সাথে যা করা হয়েছে তার পরিপ্রেক্ষিতেই আমরা এই কাজ করছি।
রাশিয়া তুরস্কের দ্বিতীয় বৃহত্তম ব্যবসায়িক অংশীদার। তুরস্ক এবছর প্রায় 100 কোটি ইউরোর খাদ্য এবং কৃষি পণ্য রাশিয়ায় রপ্তানি করেছে। আর পেশাগত কারণে রাশিয়ায় বর্তমানে প্রায় 2 লাখ তুর্কির বসবাস। তাজে মুনিয়াত, সময় সংবাদ। নারী টি-20 বিশ্বকাপ বাছাই পর্বের খবর। সেমিফাইনালের পথে এক ধাপ এগিয়ে গেল বাংলাদেশের মেয়েরা। গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে স্কটল্যান্ডকে 8 উইকেটে হারিয়েছে জাহানারার দল। ব্যাংককে স্কটিশদের মাত্র 53 রানে গুটিয়ে দিয়ে 2 উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ নারী ক্রিকেট দল। ফলে গ্রুপ এ থেকে 4 পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে গামাগের শীর্ষরা। 1 ডিসেম্বর গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে পাপুয়া নিউ গিনির মুখোমুখি হবে সালমা জাহানারারা। ব্যাংককে টস জিতে স্কটল্যান্ডকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান বাংলাদেশের অধিনায়ক জাহানারা। অধিনায়কের আস্থার প্রতিদান দিতে জ্বলে ওঠেন খাদিজাতুল কুবরা ও রুমানা আহমেদ। স্কোরবোর্ডে 19 রান যোগ করতেই সাজঘরে ফেরেন স্কটল্যান্ডের প্রথম সারির 3 ব্যাটসম্যান। উইকেট পতনের মিছিলে ব্রিসের 12 রানের উপর ভর করে 53 রানের ছোট সংগ্রহ পায় স্কটিশরা। 9 রান খরচ করে রোমান নেন 3টি উইকেট। জবাবে বাংলাদেশকে উড়ন্ত সূচনা এনে দেন আয়েশা রহমান ও শারমিন আক্তার। জয়ের দ্বার প্রান্তে পৌঁছে 2 উদ্বোধনী ব্যাটসম্যানকে হারালেও 44 বল বাকি থাকতেই জয় নিশ্চিত করেন ম্যাচ সেরা রুমান আহমেদ। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ 26 রান করেন শারমিন। দুপুরের সময় পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। রাজধানীর তেজগাঁও ট্রাক স্ট্যান্ডে সিটি কর্পোরেশনের উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে সংঘর্ষ, গাড়ি ভাঙচুর, আহত 1। পৌর নির্বাচন পেছানোর দাবি বিএনপি ও জাতীয় পার্টির। আইন অনুযায়ী স্থির যে কোনো সিদ্ধান্ত মেনে নেওয়ার ঘোষণা আওয়ামী লীগের। নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর দাবি অযৌক্তিক মন্তব্য বিশ্লেষকদের। সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের স্বার্থে ইসিকে সতর্ক থাকার পরামর্শ। আলোচিত নাইকো দুর্নীতি মামলায় কাল আদালতে আত্মসমর্পণ করবেন বেগম খালেদা জিয়া, জানিয়েছেন তার আইনজীবী। এবং জামায়াতের বিরুদ্ধে জঙ্গি অর্থায়নের অভিযোগের বিষয়ে শিগগিরই অর্থ মন্ত্রণালয়কে তথ্য উপাত্ত দেবে কেন্দ্রীয় ব্যাংক। সতর্ক পদক্ষেপ নেওয়ার পরামর্শ বিশ্লেষকদের। দর্শক, এই ছিল দুপুরের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv আর সঙ্গেই থাকুন সময়।